গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ৩য় পর্ব। খুব ছেলেবেলা থেকেই বাবার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমার বন্ধু তপনকে দেখতুম, বাবাকে বলতো বাবুজি। এইরকমভাবে কথা বলতো, বাবুজি, তুমি যে আমাকে একটা এয়ারগান কিনে দেবে বলেছিলে, দিলে না? বাহ, আচ্ছা। যেন বন্ধুর মতো। আমরা বাবাকে চিরকাল আপনি বলি। বাড়ির ছোট ছেলে হিসেবে বাবার আদর পাবার বদলে আমি ওকে এড়িয়েই চলতুম। বাবা এমনিতেই বেশ গম্ভীর। তাছাড়া কোনো ব্যাপারেই নিজস্ব মত বদলাতে চাইতেন না বলে আমরাও কথা বলার তেমন উৎসাহ পাইনি। পাড়ার ছেলেদের সঙ্গে রথের মেলা দেখতে যাব কি না বাবাকে জিজ্ঞেস করলে উনি শুধু সংক্ষিপ্তভাবে বলতেন, না। তারপরেও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেন, যেন এই সম্পর্কে আর কোনো কথাই চলে না। স্কুলের থিয়েটারে আমি ঈশা পাঠ পেয়েছিলাম। জোর রিহার্সেল চলছে। পরিচালনা করছেন আমাদের ইতিহাসের মাস্টার মশাই। এমন সময় বাবা বললেন, না না, ও আবার পাঠ করবে কি? সেই কথাই চূড়ান্ত হয়ে রইল। থিয়েটারের দিন আমি ছিলাম চোখের জলের সঙ্গে দর্শকদের মধ্যে বসে। ছেলেবেলায় বাবার এইরকম গাম্ভীর্য ও কঠিন স্বভাবের জন্য বাবাকে বেশ ভয় ও ভক্তি করতুম। অন্যদের চেয়ে আমার বাবার ধরন ধারণ আলাদা, কঠোর রকমের নিষ্পৃহ। সুতরাং নিজেরা নির্যাতিত হলেও বাবাকে মনে করতুম মহাপুরুষ। ক্রমে বাবার নির্বুদ্ধিতা ও গোয়ার্তুমিগুলো একটু একটু করে চোখে পড়ে। বাবার গাম্ভীর্য আমার কাছে হাস্যকর বলে মনে হওয়া শুরু হয়। সেজ কাকার পকেট থেকে আমি একবার একটা সিকি চুরি করেছিলাম। সেটা জানতে পেরে বাবা আমাকে এমন মেরেছিলেন যে আমি ৩-৪ দিন জ্বরে ভুগেছিলাম তারপর। কিন্তু সে বছরই শীতকালে আমাদের বাড়ির সবাই একটা করে রঙিন আলোয়ান পেলাম, এবং খুব সামান্য চেষ্টাতেই জানা গেল যে কাপড়ের ব্যবসায়ী হরিদাস সাহুর অসম্ভব ছেলেটিকে বাবা তদবির করে টেস্টে অ্যালাউ করিয়ে দিয়েছেন। সেই জন্যই আমরা ওগুলো উপহার পেয়েছি। এরপর থেকে বাবার প্রতি আমার ঠিক ঘৃণা জাগে না, কিন্তু ওকে একটা নগণ্য সাধারণ মানুষ হিসেবে জানতে পেরে আমার অনেক বোঝা হালকা হয়ে যায়। দাদা চিরকালই ঠান্ডা ধরনের মানুষ। দাদামশাইয়ের কাছে থেকে দাদা অঙ্ক আর সংস্কৃত ভালো করে শিখেছে। দাদা কোনোদিন বাবার কোনো কথার প্রতিবাদ করেনি, কিন্তু আমি ক্রমশ তেরিয়া হয়ে উঠলুম। পাকিস্তান হবার পর দেশ ছেড়ে আমরা কলকাতায় না এসে বহরমপুরে এসেছিলাম বলে আমাদের গায়ে ঠিক রিফিউজির গন্ধ লাগেনি। দাদামশাই বহরমপুরে আগেই শিক্ষকতা করতেন। বাবাকেও ওখানকার স্কুলে একটা কাজ জুটিয়ে দিলেন। অল্প দিনের মধ্যেই আমরা সকলের সঙ্গে মিশে গেলুম। আমার ৩ দিদি বেশ সুন্দরী বলে স্থানীয় লোকের কৌতূহল ও সহানুভূতি পেতে দেরি হয়নি। দিদিরা ৩জনই বেনি দুলিয়ে স্কুল থেকে ফিরত। তখন রাস্তার মোড়ের ছেলেরা বলতো, আর যাই বলিস, বাঙালদের মেয়েরা বেশ সুন্দর হয়। আমি পেছনে থাকতুম, আমায় কেউ গ্রাহ্য করত না। মনে মনে অবশ্য রোজই ভাবতুম, কেউ যদি দিদিদের অপমান করতে আসে, আমি একটা থান ইট ছুঁড়ে মারব। ওখানকার বনেদি পরিবার মৈত্রদের বড় ছেলে যেদিন এসে বড়দিকে বিয়ে করার প্রস্তাব জানায়, সেদিন আমাদের বাড়িতে সৌভাগ্যের আনন্দের সাড়া পড়ে যায়। বাবা যদিও রাঢ়ী, বারেন্দ্র এসব খুঁটিনাটি প্রশ্ন তুললে প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু মা বিনা পণ্যে দিদির জন্য ওরকম ভালো ঘর বর পেয়ে বাবার আপত্তি কিছুতেই গ্রাহ্য করেননি। পরে আমার ছোটদি অবশ্য নিজেই জোর করে কায়স্থ বিয়ে করেছে, আর আমিই সেটার ব্যবস্থা করে দিয়েছি বলা যায়। কল্যাণদার চিঠি আমিই তো ছোটদিকে পৌঁছে দিতুম। বহরমপুরে শেখরদের সঙ্গে আমার পরিচয় হয়। বহরমপুরে ওর মামার বাড়ি। প্রায় ছুটিতে শেখররা আসত। আমি একবার আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলুম। তখন শেখর এসে আমাদের মুরব্বি চালে বলল, তোমার গলার আওয়াজ বেশ ভালোই, কিন্তু র আর র এর উচ্চারণে দোষ আছে। আর যে কবিতাটা তুমি আবৃত্তি করলে সেটার মানে বুঝতে পেরেছ তো? শুনে আমার বিষম রাগ হয়েছিল। আমি এক পলক ওর দিকে তাকিয়ে ভেবে নিয়েছিলাম যে যদি মারামারি হয় তবে আমি এই বড়লোকের পটকা ছেলেটাকে অনায়াসে কাত করে দিতে পারব। তখনও পদ্মার গর্জন, আড়িয়ালখা নদীর ভয়ঙ্কর বান, বাণীচকের বিলের হিংস্রতা, বাস্তুভূমি ছেড়ে আসার অভিমান আমার মধ্যে পুরোপুরি ছিল। মানুষ দেখলে প্রথমেই আত্মরক্ষার জন্য শরীরকে সতর্ক করে নিতুম। কিন্তু শেখরের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। বহরমপুরের শীর্ণ গঙ্গার পারে শেখরের সঙ্গে বেড়াতে যেতুম। শেখর আমার চেয়ে ১ ক্লাস উঁচুতে পড়ত। আর্মেনিয়ান গির্জায় ভাঙা দেয়ালের পাশে বসে শেখর আমাকে বলত, আমার ইচ্ছে করে জলদস্যু হয়ে সমুদ্রে ঘুরে বেড়াতে, তোর করে না?
শেখরই আমাকে প্রথম অনিয়ম শেখায়। ভোর 4টের সময় শেখর আমার ঘরের খড়খড়ি তুলে চাপা গলায় ডাকত, সুনীল, উঠে আয়। আমার গাঢ় ঘুম সহজে ভাঙে না। শেখর একটা কঞ্চি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমায় জাগাত। আমি ধর্মর করে উঠে বলতুম, কি? শেখর ফিসফিস করে বলতো, চল, লালগোলা প্যাসেঞ্জার ধরে মুর্শিদাবাদ চলে যাই। আমি বলতুম, এখন? বাবা ভুগবে যে। শেখর বলতো, ধুত, বেরিয়ে আয় না। কোনোদিন হয়তো সারা সন্ধে নদীর পাড়ে বসে থাকবার পর শেখর বলতো, চল, আজ আর রাত্রিরে বাড়ি ফিরব না। আজ সারা রাত স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকব। কত লোক তো শোয় ওখানে। আমি সভয়ে বলতুম, বাড়িতে খুঁজবে না? খুঁজুক না, মরে তো যাচ্ছি না। কাল সকালেই তো বাড়ির লোক আমাদের পেয়ে যাচ্ছে, না হয় একটু বকুনি দেবে। তারপর শেখর এক ধরনের নিঃশব্দ হাসি দিয়ে বলতো, মাঝে মাঝে একটু একটু নিয়ম ভাঙতে হয়, বুঝলি? রোজ রোজ একরকমের জীবন কাটাতে নেই। রোজই ঠিক সময় ওঠা, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুমোনো, এর কোনো মানে হয়? ধুত, ভাল লাগে না। তখন বাড়িতে মা অসুখে বিছানায় থাকে, বাবা কথা বলেন না, দিদিদের নিয়ে সব সময় হইচই। বাড়িতে আমার নিজেকে মনে হতো পরিত্যক্ত, অতিরিক্ত, অপ্রয়োজনীয়। বাড়ির কথা ভাবলেই আমার মধ্যে আহত অভিমান জেগে উঠত। যেদিন মেজদি বলেছিল, মাঝে মাঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারিস না? কি জামা কাপড়ের ছিঁড়ি! আর দিন দিন যা চোয়ারে চেহারা হচ্ছে, তোর জন্য লজ্জা করে আমাদের। সেদিন আমি মেজদির গায়ে গ্যালাস ছুঁড়ে মেরেছিলাম। রেললাইনের পাশে ৩-৪ জন লোকে একটা মাটির কলসি নিয়ে গোল হয়ে বসে থাকতে দেখে আমরা কৌতূহলী হয়ে এগিয়ে গিয়েছিলাম। তারই খেয়ে শেখর আর আমি নেশা করলুম। সেই প্রথম। তখন আমাদের বয়স 14-15 হবে। ম্যাট্রিক পাশ করার পর আমার ইচ্ছে ছিল কলকাতায় এসে পড়াশুনো করি। বহরমপুরে আর ভালো লাগছিল না। তাছাড়া সায়েন্স পড়ার আমার একটু ইচ্ছে ছিল না। কিন্তু বাবা কোনো কথাই না শুনে আমাকে জোর করে বহরমপুরে আইএসসিতে ভর্তি করে দিলেন। আমি মার কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু মা কিছুতেই আমার পক্ষ নিয়ে বাবাকে কিছু বলল না। মার ওপর তখন আমার বিষম অভিমান জাগে। কলেজে ক্লাস করার কিছুদিন পর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে হঠাৎ আমার হাতের ধাক্কা লেগে একটা পার্সোলিনের বিকার আর সালফিউরিক অ্যাসিডের জার উল্টে পড়ে ভেঙে যায়। কলেজ থেকে সেই দিন আমাকে 50 টাকা ফাইন করে, অথচ আমার কোনোই দোষ ছিল না। আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। সালফিউরিক অ্যাসিড সবটা গায়ে পড়লে আমি মরেও যেতে পারতুম। বা পায়ে এক ছলক লাগার ফলে এখনও আমার পায়ের পাতা সাদা হয়ে আছে। কিন্তু বাবা এ খবর শোনার পর রাগে একেবারে নীল হয়ে গিয়েছিলেন। ওর ধারণা হয়েছিল আমি সায়েন্সে পড়তে চাইনি, সেই জন্যে ইচ্ছে করেই এসব ভেঙেছি বাবাকে জব্দ করার জন্য। বাবা মাকে বললেন, ওই কুলাঙ্গার ছেলেকে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি নিজে 3 দিন ভাত খাবেন না। বাড়িতে সবাই আমার দিকে ছি ছি চোখে তাকিয়ে রইল। জ্ঞান হবার পর সেই প্রথম আমি মায়ের কাছে গিয়ে কেঁদেছিলুম। মাকে বোঝাবার চেষ্টা করেছিলুম, আমি ওগুলো মোটেই ইচ্ছে করে ভাঙিনি। ক্লাস আরম্ভ করার পর আমার সায়েন্স পড়তে তেমন খারাপও লাগছিল না। মা, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে ভাঙিনি। জানি না মা বিশ্বাস করেছিলেন কিনা। বাবা করেননি। সেদিন বাবা কিছুই খেলেন না। দিদিরা সবাই গিয়ে বাবাকে খাওয়ার জন্য সাধাসাধি করতে লাগল। সেদিন আমি কিছু খেয়েছি কিনা তা অবশ্য কেউ লক্ষ্য করেনি। সেদিন শেষ রাত্রে আমি কলকাতায় পালিয়ে আসি খোড়া পা নিয়ে। আমি জীবনে প্রথম কলকাতায় আসি খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু তীব্র ক্রোধ ও অভিমান বুকে ছিল। সেই জন্য কলকাতা আমাকে ভয় দেখাতে পারেনি। শিয়ালদা থেকে হাঁটতে হাঁটতে অনেক পথ ঘুরে আমি বাগবাজারের সেজো কাকার বাড়িতে উঠেছিলাম। তারপরে 7 দিনের জ্বরের ঘোরে আমার চেতনা ছিল না। সেজো কাকার নিজের কোনো ছেলে মেয়ে হয়নি বলে আমাকে ওরা খুব ভালোবাসতেন একসময়। সেজো কাকার বাড়িতে থেকেই আমি কলকাতার কলেজে ভর্তি হই। বহরমপুরের সঙ্গে আমার আর সম্পর্ক প্রায় থাকেই না। প্রথম 2 বছর আমি বিজয়ার পরেও বাবা মাকে প্রণাম করতে যাইনি। কাকিমা আমার মায়ের অভাব পূরণ করে দিয়েছিলেন। কাকিমা আমাকে প্রচুর হাত খরচ ও অবাধ স্বাধীনতা দিতেন বলেই কাকিমার কাছে আমি কোনোদিন একটাও মিথ্যে কথা বলিনি। ছেলে মেয়ে হয় না বলে কাকা প্রায় নানা ডাক্তারকে দিয়ে কাকিমার শরীর খোঁচাখুচি করাতেন। তৃতীয়বার অপারেশন করাতে গিয়ে কাকিমার মৃত্যু হবার পর কাকার বাড়িতে আমার সুখের নীড় ভেঙে যায়। বাবা আরেকবার এমন একটা অন্যায় করেছিলেন যে মনে হয়েছিল চিরজীবনে বাবাকে আমি ক্ষমা করতে পারব না। ছর্দির বিয়ের সময় কাকা আর কাকিমা আমাকে জোর করে বহরমপুর ধরে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে আমি আবার মাঝে মাঝে বহরমপুর যাওয়া শুরু করি।
বিয়ে পরীক্ষার পরের ছুটিতে আমি বহরমপুরে গিয়ে ১.৫ মাস ছিলাম। সেই সময় গায়ত্রীর সঙ্গে আমার নতুন করে বন্ধুত্ব হয়। ভাতৃসংঘের সেক্রেটারি নরেন্দা আমায় খুব পছন্দ করতেন। ওর বোন গায়ত্রীকে আমি স্কুলে পড়ার সময় থেকেই চিনতাম। কিন্তু সে সময়টা হাফ প্যান্ট ও ফ্রকের রহস্য জানার জন্য খুব মাথা ব্যথা থাকে। গায়ত্রীর রোগাটে লম্বা চেহারার দিকে আমার কোনো আকর্ষণই জন্মায়নি। টাউন ক্লাবের দারোয়ান রামশরণ আর তার বউকে একদিন আলগা অবস্থায় দেখে ফেলার পর অকারণে আমার রক্ত চনমন করে ওঠে ও আমি ছর্দির বন্ধু মোটাসোটা পারুলদিকে জড়িয়ে ধরেছিলাম সহসা। পারুলদি খুব একটা আপত্তি করেননি। আমার গালে একটা টোকা মেরে বলেছিলেন, দুষ্টু, খুব বখাটে হয়েছিস না? সেবার কিন্তু আমি গায়ত্রীকে গিয়ে অন্যরকম দেখলাম। গায়ত্রীর মধ্যে আমি আবিষ্কার করলুম এক রহস্যময়ীকে। লম্বা টানা চেহারা, মাথায় প্রায় আমার সমান, সুন্দর স্বাস্থ্য। আগে যেখানে একটা মজা পুকুর দেখতাম, হঠাৎ যদি সেটা ভরাট হয়ে গিয়ে সেখানে একটা ঝকঝকে হলদে রঙের দোতলা বাড়ি তৈরি হতে দেখি, তাহলে মনটা যে ধরনের খুশি হয়ে যায়, গায়ত্রীকে দেখে আমার সেরকম লাগল। আস্তে আস্তে পা ফেলে হাঁটে, কথা বলার সময় প্রত্যেকটা শব্দ যেন আলাদাভাবে আদর করে নেয়। গায়ত্রী সেবার বিয়ে পরীক্ষা দিয়েছে। বিকেলবেলা লাইব্রেরি থেকে বই বদলে ফেরার পথে গায়ত্রীর সঙ্গে আমার জেলখানার পাশের রাস্তায় দেখা হতো। গায়ত্রীর হাতে দুখানা বই, প্রত্যেকদিন এক রঙের শাড়ি। অত গরমের মধ্যে ওর মুখে একটু ঘাম নেই, যেন রাস্তার সবটুকু হাওয়া ও একা শুষে নিয়ে যাচ্ছে। আমি প্রথম দিন সত্যি অবাক হয়ে তাকিয়েছিলাম। এগিয়ে গিয়ে কথা বলবো কিনা ইতস্তত করছিলাম। আমাকে দেখতে পেয়ে চোখ তুলে চেনা হাসি দিয়ে চলে যায়। তারপর রোজ গায়ত্রীর সঙ্গে বেড়াতে শুরু করলুম। গায়ত্রীর সঙ্গে আমি কথা বলতুম কম, বুকের মধ্যে কিরকম যেন শিরশির করত। এরকম ধারণাও হয়েছিল যে এই যে গায়ত্রীর সঙ্গে আমি বিকেলে বেড়াতে যাচ্ছি, এটা যেন আমার বিশাল এক সৌভাগ্য। আমি যেন এর উপযোগী নই। এই একটা পুরোপুরি আস্ত, গোটা, সম্পূর্ণ যুবতী আমারই কথায় বিকেলেই বাড়ি না ফিরে আমার সঙ্গে গঙ্গা তীরে সূর্যাস্ত দেখতে যেতে রাজি হয়, এতটা যেন আমার প্রাপ্য ছিল না। ওই বয়সটায় মেয়েদের কাছ থেকে অবহেলা, অপমান পাবার জন্যই মন উন্মুখ হয়ে থাকে। গায়ত্রী আমায় বলেছিল, তোমায় আমি সতীনাথ ভাদুরীর জাগরি বইটা পড়তে দেব। আমায় বলো তো, বইটা পড়তে পড়তে তোমার কান্না পায় কিনা? তোমার সঙ্গে আমার মিল আছে কিনা তাহলে বুঝতে পারব। আমি তো কতবার কেঁদেছি, অথচ দাদাকে বইটা পড়ালুম। দাদাটা এমন যে কিরকম শুকনো চোখে আগাগোড়া বই পড়ে গেলেন। পড়ার পর হাই তুলে বলল, মন্দ না, বেশ লিখেছে। আচ্ছা বলো, এরকমভাবে বই পড়ার কোনো মানে হয়? জাগরিত তার আগেই আমিও পড়েছি এবং পড়তে পড়তে এমন কেঁদে ফেলেছিলাম যে কাকিমা পাশের ঘর থেকে দেখতে এসেছিলেন ছুটে। কিন্তু গায়ত্রীকে সে কথা বলতে আমার লজ্জা হয়েছিল তখন। ও কথা তখনই বলা মানেই তো আমার নিজের মুখে স্বীকার করা যে গায়ত্রীর মনের সঙ্গে আমার মন মিলে যায়। গায়ত্রীকে আরও অনেক কথা বলতে পারিনি, যেমন, তুমি কি চোখে সবসময় কাজল মেখে থাকো? নইলে যে কোনো কথার সময় তোমার চোখ দুটো মন হাসি কি করে? হাঁটতে হাঁটতে দু একবার যখন তোমার গায়ের সঙ্গে আমার গা লেগে যায়, আমার বুকের মধ্যে ধড়াস করে ওঠে কেন? মাঝে মাঝে আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে কি দেখো? আমার কপালে একটা কাটা দাগ আছে, সেইটা? এসব কিছুই বলিনি। একদিন গায়ত্রীর সঙ্গে বেড়াবার সময় বাবার সঙ্গে পথে দেখা হয়। উনি তখন হোসেন সাহেবের ছেলেকে পড়াতে যাচ্ছিলেন। বাবাকে দেখেই আমি সিগারেট ফেলে দিয়েছি। গায়ত্রীর সঙ্গে যেন এইমাত্র দেখা হলো ভঙ্গিতে অকস্মাৎ বিয়ে পরীক্ষা বিষয়ক আলোচনা শুরু করি। বাবা কিন্তু ভূত দেখার মতন থমকে দাঁড়ালেন, অবাক চোখে দেখলেন আমাদের, যেন এরকম একটা দৃশ্য তিনি স্বপ্নেও দেখার কথা ভাবেননি। একটা ট্রাক আসছে বলে উনি সরে দাঁড়িয়েছেন মনে হতে পারে, কিন্তু আমি জানি উনি আমাকে গায়ত্রীর সঙ্গে দেখেই দাঁড়িয়েছিলেন। আমার অস্বস্তি হতে লাগল। বাবা শুধু তাকিয়েছিলেন, কোনো কথা বলেননি। আমিও কোনো কথা বলিনি। এখন মুশকিল এই, নিজের বাবার সঙ্গে পথে দেখা হয়ে গেলে মানুষ কি করে? অন্যদের মতন বাবাকে কেমন আছেন বলা যায় না। চিনতে পারার ভঙ্গিতে মুচকি হাসিও দেয়া যায় না। অচেনা মানুষের মতন চোখ ফিরিয়ে নিতে হয়। আমিও চোখ নিচু করে রাস্তার অন্য মানুষদের মতন বাবাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম। গায়ত্রী ওকে দেখতে পায়নি। পরদিন বিকেলে গায়ত্রীর মুখ থমথমে, মনে হয় সারা দুপুর কেঁদেছে। আমাকে বলল, তুমি আর বিকেলে এমনভাবে এসো না। আমি আহত হয়ে জিজ্ঞেস করলুম, কেন? তোমার লজ্জা করে না? ছি, তোমরা সবাই এরকম। কি কি হয়েছে? গায়ত্রীর ম্লান মুখে বলল, আমার সত্যি এখন বিয়ে করার ইচ্ছে নেই।
আমাকে জোর করো না। আমি তখনও ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি, তবু শিউরে উঠেছিলাম ও কথায়। নিরীহ বিস্ময়ে জিজ্ঞেস করলাম, গায়ত্রী, ব্যাপারটা কি? তোমার বাবা আমাদের বাড়ি গিয়েছিলেন, তোমার সঙ্গে আমার। হ্যাঁ, আমার বাবাকে সেই কথাই বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ছি ছি, এ কথা তুমি আমাকে নিজে বলতে পারতে না? আগেই বাবাকে পাঠাতে হলো। অপমানে আমার কান ও নাকের ডগা জ্বলতে লাগল। সেই বয়সটায় খুব বেশি অপমানিত বোধ করলে আমার তখনই চোখে জল এসে যেত। এরকম ব্যাপার আমি ঘুণাক্ষরেও সন্দেহ করিনি। বাবা কাল রাতে বাড়িতে আমায় কিছুই বলেননি, বাড়িতে এ নিয়ে কোনো গোলমালও করেননি। আমি অতি কষ্টে কান্না চেপে বললুম, গায়ত্রী, বিশ্বাস করো, আমি এসব কিছুই জানি না। তোমার বাবা বললেন, আমাদের যখন জাতের মিল আছে তখন এরকম দৃষ্টিকটুভাবে ঘোরাঘুরি না করে। আচ্ছা, আমি অন্যায় কি করেছি? কারোর সঙ্গে একটু বেড়াতে যাওয়াই দোষের? তোমার যদি এরকমই মনের ইচ্ছে, তুমি কথা তোমার বাবাকে বলার আগে তো আমাকে বলতে পারতে। আমি কোনো কথাই কারোকে বলিনি। আমার দাদা আর বাবা হয়তো রাজি হবেন, কিন্তু সত্যি এরই মধ্যে আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমার ইচ্ছে আরও লেখাপড়া শিখব, বিলেতে যাব, তা নয় এখনই। গায়ত্রী, আমাকে মাফ করো, তোমার কোনো ভয় নেই, পুরো ব্যাপারটাই ভুল। আমি সেদিন ছুটতে ছুটতে বাড়ি ফিরেছিলাম। সদর দরজায় দরম করে শব্দ করে ঢুকে এসেছিলাম বাবার ঘরে। মা তখন বাবার হাঁটুতে তেল মালিশ করে দিচ্ছে। আমি বাবার দিকে চেয়ে তীব্র কণ্ঠস্বর তুলে বলেছিলাম, আপনি কি ভেবেছেন আপনি যা খুশি তাই করবেন? আমার নিজের ইচ্ছে অনিচ্ছে নেই? মা তাড়াতাড়ি উঠে এসে আমাকে ধরে বললেন, তুই এ কি করছিস? পাগলের মতন চেঁচাচ্ছিস কেন? আমি বাবার ঘরের দরজায় হাত রেখে একটু ভয়ঙ্কর ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম। উত্তেজনা আমার চোখ মুখ জ্বলন্ত। আমি তখন চেঁচিয়ে বললাম, মা, তুমি সরে যাও। তুমি জানো নরেন্দাদের বাড়িতে গিয়ে বাবা কি বলেছেন? বাবা বললেন, কেন, তুমি কি বিবাহ করতে চাও না? চাই কি না চাই সেটা আমি বুঝব, আপনি আমাকে আগে জিজ্ঞেস করতে পারতেন। বিবাহ না করে কোনো কুমারী মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করা আমি পছন্দ করি না। অন্তত এ বাড়িতে থেকে ওসব চলবে না। দরকার নেই চলার। এ বাড়িতে আর আমি কোনোদিন থাকতে আসব না। মনে করবেন আপনার ছোট ছেলে মরে গেছে, আমার সম্বন্ধে আর কোনোদিন কিছু ভাবতে হবে না আপনাকে। মা বললেন, ছি ছি, তুই এ কিরকমভাবে কথা বলছিস? সেই দ্বিতীয়বার আমার বহরমপুর ছেড়ে আসা। তারপর থেকে আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইনি। কাকিমা বেঁচে থাকা পর্যন্ত ১.৫ বছর সেজ কাকার ওখানেই ছিলাম, কিন্তু বহরমপুর থেকে বাবা মা কিংবা দাদা কখনো এলে দেখা করতুম না। সেই কদিন বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে থাকতুম। আমার প্রতি কাকিমার প্রশ্রয় ছিল অফুরন্ত। কখনো হয়তো রাত ৩টের সময় বাড়ি ফিরে দেখতুম কাকিমা আলো জ্বেলে তখনও বসে আছেন। আমাকে বলতেন, এই বয়সের ছেলেদের একটু একটু অনিয়ম করা ভালো, তবে দেখিস স্বাস্থ্যটা যেন নষ্ট না হয়। কাকিমার নিজের স্বাস্থ্য খারাপ ছিল না, রোগা কিন্তু সতেজ শরীর। প্রত্যেকটি হাসির কথায় ঠিক সময়ে এমন নিখুঁতভাবে হাসতে আর কোনো নারীকে দেখিনি আমি। হাসির সময় কাকিমার চশমা ও চোখ ঝলসে উঠত, তবু শুধুমাত্র ছেলে মেয়ে না হবার অপরাধে কাকিমাকে হাসপাতালে গিয়ে বেঘরে মরতে হল। তারপর কাকার সঙ্গে আমার খিটিমিটি বাঁধতে শুরু করে। ও একদিন বেশ ঠান্ডা মাথায় আমি কাকার বাড়ি ছেড়ে মৌলালির কাছে একটা মেসে উঠে আসি। তারপর থেকে কলকাতার সঙ্গে আমার সত্যিকারের আলাপ পরিচয় শুরু। আমি কলকাতার প্রতিটি রাস্তাকে আলাদাভাবে উচ্চারণ করে করে দেখতে চেয়েছি। এই ছন্নছাড়া আত্মবিস্তৃত শহর, এর পার্ক স্ট্রিট আর কলাবাগানের বস্তি, ক্যানিং স্ট্রিট আর নিউ আলিপুর, মাটির নিচের দোকানে হিজড়াদের নাচ, ওয়েলেসলি স্কোয়ারের সখী সখী বালক, ফ্রি স্কুল স্ট্রিট, চিতপুর, বউবাজার, গ্রে স্ট্রিট, টালিগঞ্জে ধাপে ধাপে দর নেমে আসা বেশ্যার দল, রাত্রির বেলা ভাঙা টিউবওয়েলের মধ্য থেকে বার করে আনা চোলাই মদের বোতল, চিনেপাড়ায় ঝিনুকের সংকেতে চণ্ডুর আড্ডা খুঁজে পাওয়া, হাওড়া ব্রিজের নিচে কড়ি খেলার জুয়া, এসবের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে ক্রমশ আমি নিজেকে শক্ত ও খাঁটি করে তুলতে লাগলুম। এসবের সন্ধান পেতে একটু অসুবিধে হয়নি। একটা পেলেই অন্যগুলো পরপর আসে। যেমন রাত 12টায় পানের দোকানে দাঁড়িয়ে বাংলা মদ খেতে গেলে আশেপাশে আরও যে ৩-৪ জন লোককে খেতে দেখা যাবে, তাদেরই কেউ গল্পে গল্পে বলে দেবে হিজড়ে নাচের আড্ডার ঠিকানা। প্রথম দিনে ২বার থানায় ধরা পড়ে পেটি ক্যাশে ১০ টাকা করে ফাইন দিয়ে এসেছি। পরে সব জায়গায় এমন চেনা হয়ে যায়, পুলিশ দেখলে ঘুষ দেবার আগে টাকা ভাঙিয়ে নিয়েছি তার কাছ থেকেই। এইসব জায়গায় সাধারণত শেখর আর আমি একসঙ্গে যেতাম, তবে আমাদের দুজনের মতলব ছিল দুরকম।
শেখরের চরিত্রের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা আছে। কোনো কিছুতেই ও বেশিদিন মন বসাতে পারে না, যে জন্য আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে ভালোবাসতে পারল না। মেয়েদের প্রতি শেখরের ব্যবহার যেন খানিকটা স্নেহ মাখানো। সমবয়স্কা কোনো মেয়ে বা বেশ্যাকে শেখর যখন চুমু খেয়েছে, তাও যেন স্নেহচুম্বন। অনেক সময় শেখর মেয়েদের চোখের দিকে তাকিয়ে বলেছে, আহা, তুমি বড় দুঃখী। চোখের দিকে তাকিয়ে শেখর কি দুঃখ দেখতে পায় কে জানে। শেখর এসব জায়গায় যেত নতুনত্বের খোঁজে। যে কোনো জায়গাতেই প্রথমবার গিয়ে ও অসম্ভব খুশি হয়েছে, আবার কদিন বাদেই খুঁজেছে অন্য কিছু। যে উৎসাহ নিয়ে শেখর ওয়াইএমসিএতে টেবিল টেনিস খেলতে বা ফ্লাড রিলিফের ভলান্টিয়ার হয়ে আসামে গেছে, ঠিক সেই একই উৎসাহে ও হৈ হৈ করেছে বউবাজারের নিচু পাড়ায়, নিমতলা শ্মশানে গিয়ে ভিখিরিদের সঙ্গে শুয়ে থেকেছে। আমি নিজের জন্য একটা যুক্তি তৈরি করে নিয়েছিলুম। বাড়িঘর ছেড়ে এসে নিজেকে একলা বোধ হতো। তখন আরও মনে পড়ত আমি শুধু বাড়িঘর বা বাবা মাকেই ছেড়ে আসিনি, আমি আরও অনেক কিছু ছেড়েছি। যে জায়গায় আমি জন্মেছিলাম তাও আমাকে ছেড়ে আসতে হয়েছে। আমাদের গ্রামের পাশে ছিল দুর্দান্ত আড়িয়ালখা নদী। চিরকালের মতো সেই নদীটা আমি হারিয়েছি। বাড়ির ঠিক পাশেই ছিল বুড়ো বাতাবি লেবুর গাছ, সেটাকেও হারিয়েছি এ জন্মের মতো। টিয়াঠুটি আমগাছটার নিচে আর কখনোই ছুটে যাব না কালবৈশাখী ঝড়ে। শ্মশান খোলার বটগাছে আর শুনব না সেই তক্ষকের ডাক। বাঁশের শাঁখোর ওপর বসে নিচের ঘূর্ণি জলে খলসে আর বাঁশপাতা মাছের খেলা দেখা, আদিগন্ত এক বুক সমান সেই পাটক্ষেতের মধ্যে আর আমার কৈশোরের একা ঘুরে বেড়ানো। সেখানে আর কোনোদিন ফিরে যাবার উপায় নেই। শুধু বাবা মাকে ছেড়ে আসাই নয়, চিরজীবনের জন্য একটা নদী বা একটা প্রান্তরকে হারাবার দুঃখ কম নয়। বহরমপুরে থাকতে তেমন মনে পড়েনি, কিন্তু কলকাতায় এসেই আমার প্রবলভাবে মনে পড়েছিল জন্মভূমি গ্রামের কথা। খেজুর রসের গন্ধ আর জলের স্রোতের শব্দ, সেসব হারাবার দুঃখেই আমি যেন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। অনেক কিছু হারাতে হারাতে মানুষ এমন একটা জায়গায় আসে যখন তাকে হারাবার নেশায় পেয়ে বসে। আমিও ঠিক করেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলব, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, বিশ্বাস অবিশ্বাস। নতুন জায়গায় যখন একা নিজেকে বাঁচতে হবে, তখন আমি বাঁচব আমার নিজের তৈরি করা নিয়মে, নিজের পছন্দ মতো ভালো মন্দ নিয়ে। গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে নিজেকে একটা গোটা মানুষ হিসেবে প্রস্তুত করতে হবে। এইসব ভাবতুম আর কি। আরও একটা ভালো যুক্তি ছিল, আমি এই শহরে আগন্তুক, কিন্তু আমাকে যেন কেউ গাঁয়ের ছেলে বলে চিনতে না পারে সেটাও দেখতে হবে। আমাকে নিরীহ বোকা ভেবে এই শহর যাতে আমাকে পিষে না মেরে ফেলে তাও লক্ষ্য করা দরকার। আক্রমণটা কোন দিক থেকে আসবে তা জানি না, তাই তন্ন তন্ন করে এ শহরকে আমি চিনতে চেয়েছিলাম। সেই সময় আমি নিউ আলিপুরে এক বাড়িতে টিউশনি করতাম। সেটা ছিল এক অসম্ভব বড়লোকের বাড়ি, ইঞ্জিনিয়ারিং পার্সের বিরাট ব্যবসাদার। বাচ্চা দুটো ছেলেকে পড়াবার ফাঁকে ফাঁকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতুম ওই বাড়ির প্রতিটি আসবাব, লোকেদের ব্যবহার, ছাত্রদের তরুণী দিদির হাঁটার দুলকি চাল, অ্যালসেশিয়ান কুকুর নিয়ে আদিক্ষেতা। বাড়ির কর্তা আমার সঙ্গে বা চাকরদের সঙ্গে যে গলায় কথা বলেন, বউয়ের সঙ্গে কথা বলার সময় আবার গলার আওয়াজ কীরকম বদলে যায়। টেলিফোন বেজে উঠলে মানুষ কীরকম বেড়াল বা কুকুর হয়ে ছোটে, তাও দেখেছি। নিউ আলিপুর থেকে বেরিয়ে সোজা চলে আসতুম খালাসিটোলায় দিশি মদের দোকানে। সেখানে মেথরের পাশে অ্যাংলো ইন্ডিয়ান সাহেব, ঠেলাওয়ালার পাশে মধ্যবয়সী শিল্পী ও পকেটমার, এদের সঙ্গে সমান হয়ে বসে থেকেছি। অবশ্য বড় লোকগুলো সবাই বাজে মার্কা, আর গরিব কুলিমুজুররা খুব চমৎকার লোক, এরকম ভুল ধারণা আমার ছেলেবেলাতেও হয়নি। প্রত্যেকটা লোকই আলাদা, এই জন্য বহু রকমের আলাদা মানুষকে দেখার জন্য নেশা আমায় পেয়ে বসেছিল। মানুষ সম্পর্কে ব্রজেশ্বরদা একটা ভালো কথা বলেছিলেন। ব্রজেশ্বরদা মেসে আমার সঙ্গে এক ঘরে থাকতেন, লম্বা মধ্যবয়সী পুরুষটি। মেসের অন্য লোকেরা ওকে একটি পাকা বদমাস বলে জানত, কিন্তু ব্রজেশ্বরদা আসলে একটি দার্শনিক। আমি দৈবাত ওর সঙ্গে এক ঘরে থাকার জায়গা পেয়েছিলাম। মার্টিন বার্ন অফিসে কেরানিগিরি করেন যদিও, কিন্তু ব্রজেশ্বরদার মেজাজটা পুরো জমিদারি। ওর শখ ছিল দুটি, যত রাজ্যের পুরনো বই পড়া আর সন্ধেবেলা নিষিদ্ধ পাড়ায় গিয়ে মদ খাওয়া। ফর্সা চেহারা, মাথায় ঘন কোকড়ানো চুল। ব্রজেশ্বরদা আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়ে মুচকি হাসতে হাসতে বেরোতেন সন্ধেবেলা। আমাকে বলেছিলেন, মানুষ কীরকম জানিস? ন্যায়শাস্ত্রে একটা কথা আছে, তৃণারণিমণি ন্যায়। তৃণ, অরণি আর মণি, এরা তিনটেই মাত্র এক বিষয়ে এক। এই তিনটেই আগুন জ্বালাতে পারে, কিন্তু ওরা কি এক? ওরা সম্পূর্ণ আলাদা। মানুষও তেমনি,
সবার গায়ে মানুষ মানুষ গন্ধ, এইটুকুই মিল। আসলে সবাই আলাদা। কেউ শুয়োরের বাচ্চা, কেউ ইঁদুরের বাচ্চা, কেউ দেবতার বাচ্চা। দেবতার বাচ্চা অবশ্য এ পর্যন্ত একটাও দেখিনি। মরার আগে অন্তত একজনকেও দেখে যাব আশা করে আছি। ব্রজেশ্বরদা মাঝে মাঝে আমায় সন্ধেবেলা ওর সঙ্গে নিয়ে গেছে নানান অদ্ভুত জায়গায়। একদিন ওর সঙ্গে তেলেঙ্গা বাগানে গিয়ে এমন সোডার বোতল ছোড়াছুড়ির মধ্যে পড়েছিলাম যে আরেকটু হলে প্রাণটাই যেত। ব্রজেশ্বরদা কিন্তু হাসতে হাসতে বলেছিল, এসব কি জানিস? এসব হচ্ছে তন্ত্র সাধনা। আত্মাকে শুদ্ধ করতে গেলে বিরাচার পশ্চাচার সব রকমই করে দেখতে হয়। সুরা দেখলেই সূর্য দর্শন করতে হয়, এও যেমন সাধনা, তেমনি রাত্রি দর্শনের জন্য শরীরের মধ্যে সুরা ঢুকিয়ে ফেলতে হয়। বুকের মধ্যে যেদিন মত্ত ভ্রমরের নিঃশ্বাস শুনতে পাবি, সেই দিন বুঝবি জীবনটা সার্থক হল। জানিস এসব? না, তোরা তো শুধু ইংরেজি পড়িস। অ্যালকেমি জানিস? কিরকম পুড়িয়ে পুড়িয়ে সোনা তৈরি করতে হয়? আমি বলেছিলাম, ব্রজেশ্বরদা, তুমি তো নিজে এসব অনেক করলে, তোমার কি সিদ্ধি হয়েছে? তুমি কি শুদ্ধ মানুষ হয়েছ? বড় নিঃশ্বাস ফেলে ব্রজেশ্বরদা উত্তর দিলেন, না, আমার মধ্যে জিনিস ছিল না। সেটা তো আগে বুঝিনি। আয়নার ওপর ফুঁ দিলে আয়নার গায়ে একটা সূক্ষ্ম পর্দা পড়ে, আর জলের ওপর ফুঁ দিলে পর্দাটা সরে যায়। আগে থেকে আয়না কি জল তা তো চেনা যায় না। জীবনের অনেকখানি কাটিয়ে এসে চিনতে হয়। ভুল হলেও তখন দুঃখ নেই, তবু তো চেষ্টা করেছিলুম। কিন্তু এসব যুক্তির ভুল আমি ক্রমশ বুঝতে পারি। এইসব মনকে চোখঠারা যুক্তি। নিজেকে তৈরি করছে এই ভেবে নিচু অসামাজিক জগতে ঘোরাফেরা করতে করতে একদিন বুঝতে পারলুম আমার যুক্তিগুলো আসলে ছলছুতো। যে কোনো অবৈধ বেআইনি কাজের মধ্যে জড়িয়ে পড়ার মধ্যেই যে একটা নেশা আছে, সেই নেশার ঘোরেই ওখানে ঘুরছি। যার যেখানে অহংকারের তৃপ্তি। খুব একটা ধনীর বাড়িতে সফিস্টিকেটেড পরিবারের মধ্যে গিয়ে উপস্থিত হলে কিরকম একটা অস্বস্তি হয়। মনে হয় জুতোর কোণে একটু কাদা লেগে আছে, ওরা না দেখে ফেলে। হাতের কাপ থেকে যদি একটু চা ছলকে দামি কার্পেটে পড়ে, তাহলে কি যেন একটা কেলেঙ্কারি হবে। প্যান্টের নিরীহ জায়গারও একটা বোতাম ছিঁড়ে গেলে মরমে মরে যেতে ইচ্ছে হয়। কিন্তু মদের দোকান, জুয়ার আড্ডায়, তুতি কিংবা বিনার ঘরে, মল্লিক বাজারে, হাওড়া ব্রিজের নিচে কোথাও কোনো কৃত্রিমতা বা আড়ষ্টতা নেই। অনায়াসে টেবিলের ওপর পা তুলে বসা যায়, গরম লাগলে জামা খুলে ফেলা যায় যে কোনো সময়ে। জোরে কথা বলছি না আস্তে, কখন হাসব তা নিয়ে দুশ্চিন্তা নেই। মানুষ হিসেবে স্বাভাবিক থাকতে পারায় একটা আরাম পায় ওসব জায়গায়। শুধু কি এই জন্য? এর মধ্যে একটা ছোট ফাঁকি আছে। নিজের ঘরের মধ্যেও তো স্বাভাবিক থাকা যায়। আসলে অহংকারটা পরিত্যাগ করাই মুশকিল। নিমতলায় গঙ্গার ধারে সন্ধেবেলা ৫ জন ঝাঁকা মুটে বসে বসে ছিলিমে গাঁজা খাচ্ছিল। গোল হয়ে বসে মাঝখানে খানিকটা তুলোয় মোড়া কর্পূরে আগুন জ্বালিয়েছে। পাশে কয়খানা বাতাসা। লাল নেকড়ায় জড়ানো কলকেটা হাত ঘুরে যাচ্ছে। পিছনে গঙ্গার কালো বাতাস। আমি, অবিনাশ আর শেখর ঘুরতে ঘুরতে ওদের পাশে ধপ করে বসে পড়লুম মাটিতে। একজনের কাঁধে হাত রেখে বললুম, ভাই, একটা টান দিতে দেবে নাকি? লোকটা ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে কলকেটা এগিয়ে দিল। আমি জোরে একটা দম দিয়ে নিয়ে ওটা এগিয়ে দিই অবিনাশকে। অবিনাশ যত্ন করে লাল কাপড়টা জড়িয়ে আস্তে আস্তে টানতে লাগল। লোকগুলো অবাক হয়ে দেখতে লাগলো আমাদের। হি, বাবু লোক বড়ি মজেছে। হি হি হি। অবিনাশ বলল, খতম হ গিয়া, আর নেই হ্যাঁ? একজন বলল, আর পিজিয়েগা? বইচিয়ে তব লাতে হে তুরন্ত। অবিনাশ বলল, পয়সা নিয়ে যাও। একটা আধুলি বার করে দিতেই লোকটা শশব ব্যস্তে ছুটে গেল। আগের লোকটা ঘোর ঘোর চোখে তাকিয়ে মাটিতে থুতো ফেলে আবার বলল, হি, বাবু লোক বড়ি শখ হ্যাঁ। হি হি। আমাদের জন্য খুব ব্যস্ত হয়ে গেল ওরা। নিজেরা না খেয়ে যত্ন করে আমাদের সেজে দিতে লাগল। আমরা মাটিতে লেটিয়ে বসে ওদেরই বৃত্তের মধ্যে মিশে ওদের একজন হয়ে গেলুম। কিন্তু এ তো সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া নয়, এর মধ্যে জোচ্চুরি আছে। বাবা মায়ের কল্যাণে আমাদের ৩ জনের মুখ ভদ্রলোকের মতো, গায়ের রং মাজা মাজা, তেল চকচকে মাথার চুল। ৩ জনের পরনে ধোপদুস্ত শার্ট প্যান্ট। অবিনাশেরটা আবার টেরিলিনের। আমরা ৩ জনই হচ্ছি ভদ্রলোক যাকে বলে, অর্থাৎ যারা ওই মুটোগুলোর সঙ্গে সারাদিন তুইতকারি করে, ২ পয়সা ৪ পয়সার জন্য দাঁত খিচোয়। আমরা তাদেরই প্রতিনিধি হয়েও ওদের সঙ্গে কাঁধে হাত দিয়ে মাটিতে বসেছি, একই কলকে থেকে গাঁজা টানছি। এতে ওরা একেবারে কৃতজ্ঞ, অভিভূত। আমরা ওদের এই ভাবটা বেশ ভোগ করে আরাম পাচ্ছিলুম। শুধু তাই নয়, গঙ্গাপাড়ে এসে আমাদের খানিকটা গাঁজা টানতে ইচ্ছে হয়েছিল, কিন্তু কে আর দোকান থেকে কিনতে যাবে কিংবা কলকে সাজার ঝঞ্ঝাট করে? ওদের দিয়ে ও কাজগুলো কত সহজে করিয়ে নেওয়া গেল।
এরকম তো আরও কতবার করেছি। রাত্রি 12:30টার সময় এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল এভিনিউতে। নির্জন রাস্তা, একটা ট্যাক্সি পর্যন্ত নেই। একটা রিকশাওয়ালা শুধু একলা দাঁড়িয়ে আছে। ও আমার বাড়ি পর্যন্ত অত দূর নিশ্চয়ই যেতে চাইবে না। কাছে এগিয়ে গিয়ে বললাম, বিড়ি আছে? একটা বিড়ি দাও তো ভাইয়া। সিগারেট খেতে আর ভালো লাগছে না। তুমি চাও তো নাও আমার একটা সিগারেট। লোকটা অবাক হয়ে ফতুয়ার পকেট থেকে টিনের কৌটো বার করে একটা বিড়ি দিল। আমি দেশলাই জেলে প্রথমে ওকে ধরিয়ে দিলুম, তারপর নিজে। ওর কাঁধে চাপড় দিয়ে বললুম, কি খুব শীত লাগছে বুঝি? লোকটা তারপর নিজেই জিজ্ঞেস করল, বাপু আপ কিদার জায়গা? খুশি মনে বাড়ি পৌঁছে দিল। তারপর মাত্র 8 আনায়। আমার পরনে একটা দামি সোয়েটার আর উলের প্যান্ট। তা সত্ত্বেও ওর বিড়ি চেয়েছি এবং ভাইয়া বলে সম্বোধন। এরপর আর আমাকে বাড়ি না পৌঁছে দেওয়ার উপায় কি? ঠিক বুঝতে পারিনি আমার এই ব্যবহার কি আন্তরিকতা বলে কিনা, অথবা ব্ল্যাক মার্কেটিয়ানদের মতন এও ওদের অন্যভাবে ঠকানো। কেননা সবসময় ওদের সঙ্গে আপনভাবে মিশতে গেলে একটা না একটা উপকার পাই, এবং সেটা যে পাব তাও যে আগে থেকে জানি। শেখর আবার ওদের সঙ্গে আরও বেশি আপন কথা বলে। মুল্লুক কাহা? আর জিলা? কে কে আছে বাড়িতে? ইস, 3 বছর বাচ্চা কাচ্চাকে দেখনি? হ্যাঁ, মেয়েটা বিয়ের 1 বছরের মধ্যে বিধবা হয়েছে। আমারও নিজের বোন, বুঝলে। হ্যাঁ, आरा तो खूब भालो जाएगा। मैं तो आरा टाउन में गया था 8 साल में। वो पोस्ट ऑफिस के नजदीक में एक तो लाल कोठी है ना, वो तो हमारा भातीजा को कोठी है। ব্যাস। এরপর সেই লোকটা বশদম্ব হুকুমের চাকর হয়ে পড়ে। চুল উল্টানো, পালিশ করা জুতো পরা বাবু। সে যে গণ্ড শহরে থাকে সেখানে একবার বেড়াতে গিয়েছিল মাত্র। এটাই তার ধন্য হয়ে যাবার পক্ষে যথেষ্ট। আমি টের পাচ্ছিলাম এর মধ্যে একটা গভীর লুকোচুরি থেকে যাচ্ছে। ক্রমশ কথা বুঝতে পারছিলুম এবার ফিরতে হবে। এইসব চোর, গুন্ডা, জুয়ারি, মাতাল, মজুর, বেশ্যা, দালাল, এদের মধ্যে ঘুরে ঘুরে একঘেয়ে লাগতে লাগলো আস্তে আস্তে। বেশ বুঝতে পারলুম ওসব আত্মশুদ্ধি টুদ্ধির কথার মধ্যে অনেক ফাঁকি। এখন জুয়া খেলতে ইচ্ছে করে পয়সা জেতার লোভে, মদ খেতে ইচ্ছে করে, মাথায় রক্ত চঞ্চনে হয়ে উঠে নিজেকে তখন অতি প্রয়োজনীয় বলে মনে হয় বলে। মেয়েমানুষদের ভালো লাগে কারণ কিছুক্ষণ দায়িত্বহীনভাবে মেয়েমানুষদের সঙ্গ পাওয়া যায় তাই। বুঝতে পারার পর আমি এগুলো একে একে ছাড়ার চেষ্টা করলুম। ছাড়া অবশ্য সহজ নয়। খুব ছেলেবেলায় আমি একবার একটা বাদুড় ধরেছিলাম। সেটার কথা মনে পড়ে। আমাদের রান্নাঘরের পেছনে একটা গাব গাছে বাদুড় থাকত। একদিন চুপি চুপি গাছে উঠে একটা বাদুড়ের ডানা চেপে ধরেছিলাম। আশ্চর্য, বাদুড়টা কয়েকবার ঝটপট করেই মরে গেল। বাদুড়ের চেহারা দেখেও এমন ঘেন্না লাগছিল যে আমি ওটাকে বাঁশবনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু বাদুড়টার ডানা থেকে কাজলের মতো তেলতেলে কালো রং লেগে গিয়েছিল আমার হাতে। বারবার সাবান আর গেঁড়ি মাটি দিয়ে ধুয়েও হাত থেকে সেই তেলতেলে ভাব ওঠেনি। 7 দিন পর্যন্ত সেই হাত দিয়ে কিছু খেতে গেলেই দুর্গন্ধ পেয়ে বমি আসত। এখন সেই দিনটার কথা মনে পড়লেই হাতে সেই তেলতেলে ভাবটা যেন টের পাই, বমি ঠেলে আসে। এও সেই বাদুড় ধরার মতন। একবার ছুলে নিষ্কৃতি পাওয়া সহজ নয়। অবশ্য এখনও আমার কোনো ঘৃণা বা অনুশোচনা জাগেনি। পুরোপুরি নেশাগ্রস্ত হবার ভয়েই আমি নিজেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবার চেষ্টা শুরু করলুম। কিন্তু ছেড়ে দিয়ে তারপর কোথায় যাব? কলকাতা শহর আমার চেনা হয়ে গেছে। এবার কাকে চেনার চেষ্টা করে আমার অবসর কাটবে? কোনো একজনের কাছে গিয়ে যেন এই প্রশ্ন করা দরকার। ব্রজেশ্বরদা বলেছিলেন, যদি এসব থেকে মন ফেরাতে চাও তবে কারোকে ভালোবাসো। ভালোবাসাই পৃথিবীর সব শূন্যতা পূরণ করে দিতে পারে। অবশ্য এসব আমার শোনা কথা। আমার নিজের যদিও ভালোবাসা খোঁজার দরকার হয়নি এখনো। তখন মনীষার কথা ভেবে আমি ব্রজেশ্বরদাকে উত্তর দিয়েছিলাম। আমিও চেষ্টা করেছিলাম ভালোবাসার দিকে মুখ ফেরাতে, পারিনি। মেসের ঘরটা অবশ্য ছেড়ে দিতে হয় বছরখানেক আগেই। আমার কীর্তিকাহিনীর কিছু সৌরভ আত্মীয় স্বজনদের মধ্যেও পৌঁছেছিল নিশ্চয়ই। শেষদি ছোটদিও নাকি কানপুর থেকে আমার সম্পর্কে উদ্বিগ্ন হয়ে খোঁজখবর চেয়েছে। 3-4 বছর বাড়ির কারোর সঙ্গে আমার কোনোরকম সম্পর্ক রাখিনি প্রায়। বড়দি শুধু অফিসের ঠিকানা জানত, সেখানে টেলিফোন করত মাঝে মাঝে। অনেক সাদাসাদি করলেও কচিত কোনোদিন রবিবার দুপুরে আমি বড়দির বাড়িতে গিয়ে খেয়ে আসতুম। একদিন বড়দি সোজা গাড়ি নিয়ে মৌলালিতে আমার মেসে এসে হাজির। আমার জিনিসপত্র টান মেরে ফেলে লণ্ডভণ্ড করে বড়দি বলল, তোর এখানে আর থাকা হবে না, তুই আমার বাড়ি গিয়ে থাকবি, চল, আজই চল। আমি হেসে বলেছিলাম, তুমি পাগল হয়েছ বড়দি, আমি এখানে বেশ আছি, তোমাদেরও কোনো অসুবিধে নেই। তাহলে আমি খাটে বসলুম, তুই যা ইচ্ছে কর, যদি আমাকে তাড়াতে পারিস তাড়া। কিন্তু তুমি এরকম করছো কেন বড়দি?
আমাকে তুমি এমন ছেলে মানুষ ভাবছ? এত ভাববার দরকারটা কি? তুই আমাদের জন্য ভাবতে না পারিস, আমাদের চিরকালই তোর জন্য ভাবতে হবে। তোর কথা ভেবে ভেবেই মার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বাবা, মাঝে মাঝে যা এক একটা কথা শুনি তোর নামে, উফ, তুই এরকম হলি কেন রে? আমি বড়দির কথা শুনে না হেসে পারলুম না। বিয়ের পর থেকেই মোটা হতে শুরু করেছে, এখন রীতিমতো ভারী কি। বড়লোকের বাড়ির গিন্নি হবার পক্ষে মানিয়েছে ভালো। ছেলেবেলা থেকে বড়দির কথাবার্তা এইরকম, যেন সবসময় পৃথিবীতে একটা না একটা ভয়ের ব্যাপার ঘটে যাচ্ছে। আমি বললুম, কিরকম হয়েছি? বেশ ভালোই তো আছি। বিয়ে থা করতে হবে না, নাকি এরকম বাউন্ডুলে হয়ে চিরটাকাল কাটবে? সে যখন ইচ্ছে হয় করব। ৩০ বছর বয়সের মধ্যেই সব লোক ওসব পাট চুকিয়ে ফেলে নাকি? সে তোর যা ইচ্ছে করিস, কিন্তু আমাদের চোখের সামনে থেকে কর। এই মেসের খাওয়া খেয়ে মানুষ বাঁচে? ভাবলেই তো বমি আসে। কি চেহারাই হয়েছে! এই মেসে আরও ৩৬ জন বোর্ডার আছে, তারা বুঝি মানুষ নয়? সে তাদের ভাবনা, আমি ভাবতে পারবো না। তাদের যদি মা কিংবা দিদি থাকে, তারা ভাবুক। আমার ভাবনা এখন তোকে নিয়ে। চল, আমাদের বাড়িতে বাইরের দিকে একটা ঘরে থাকবি। কেউ তোকে বিরক্ত করবে না। তবু তো কাছাকাছি থাকবি, নইলে যে তোর কথা ভেবে রাত্রিরে আমার ঘুম হয় না। হ্যাঁ, প্রথমে তো এই বলে নিয়ে যাবে, তারপর একদিন বলবে, আজ বাজারটা করে নিয়ে আয় তো, ছুট। আজ আমার ননদের বাড়ি অমুকটা পৌঁছে দিয়ে আয়। আজ আমার পিসশাশুড়িকে নিয়ে আয় হাওড়া স্টেশন থেকে। ওসব আমি পারবো না। এরপর নিশ্চয়ই আস্তে আস্তে বলবে, সকালের দিকে ছেলে মেয়ে দুটোকে তো খানিকটা পড়াশোনা দেখিয়ে দিলেই পারিস। বিনে পয়সায় বেশ একটা বাড়িতে মাস্টার পাওয়া। বড়দি এবার নিঃশব্দে চড়াভাবে হেসে বলল, না, সে ভয় করতে হবে না। তোর হাতে আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। তাহলে যে ওদের শিক্ষা কেমন হবে তা তো আমি জানি। কিন্তু সব কথা এভাবে মেলে না। বড়দির বাড়িতে যাবার পর বড়দির ছেলে বুবুল আমার ভক্ত হয়ে পড়ে। আমিও ওকে খুব ভালোবাসতে শুরু করি। এমনকি বুবুলের পরীক্ষার আগে ও ভূগোলে খুব কাঁচা দেখে আমি নিজেই এমন চিন্তিত হয়ে উঠেছিলাম যে ২ দিন সারা সকাল সারা সন্ধে আমি বুবুলকে পাখি পড়ার মতো ভূগোল পড়ালুম। বড় জামাইবাবু তার অফিসে আমার চাকরিটার ব্যবস্থা করতেই আমি গভর্নমেন্ট অফিসটা ছেড়ে দিলাম। সরকারি চাকরির সুবিধে ছিল এই যে, যখন তখন ডুব মারলে কিংবা কাজে হাজার ভুল করলেও চাকরি যাবার সম্ভাবনা ছিল না। কিন্তু অন্য প্রাইভেট ফার্মে ঢুকলে এ নিয়ে অসুবিধে হলেও নিজের জামাইবাবুর অফিসে এই সবকটা সুযোগে পাওয়া যাবে ভেবে এটাই নিলাম। কিন্তু চাকরি নেবার পর দেখি অন্য বিপদ। মাইনের অঙ্কটা খারাপ নয়, কিন্তু পুরো টাকা কোনো মাসেই পাই না। আমার মাইনে থেকে ১০০ টাকা কেটে পাঠিয়ে দেওয়া হয় আমার বাবার নামে, আর ১০০ টাকা বড় জামাইবাবু নিজে নেন। ওর বাড়িতে আমি বিনা পয়সায় থাকলে খেলে যদি আমার গ্লানিবোধ বা অপমান হয় সেই জন্য। কিছুই অপমান হতো না, দিদি নিজে ডেকে এনেছে, তার ওখানে আমি খাবো। তার জন্য আবার টাকা কিসের? মাঝখান থেকে ১০০ টাকা, যত সব বাজে ব্যাপার। দিদি অবশ্য ঘোষণা করে রেখেছে, আমি যেদিন বিয়ে করব সেদিন থেকেই আর আমার ২০০ টাকা কাটা যাবে না। লোকে বিয়ে করলে অনেক সময় অর্ধেক রাজত্ব পায়, আমার অন্তত ২০০ টাকা মাইনে বাড়বে বিয়ে করলেই। বিয়ে তো আমি অনেক আগেই মনীষাকে করতে চেয়েছিলাম। ততদিনে বেশ কয়েকটা মেয়েকে চিনেছি। মেয়েদের শরীরে শাড়ির ঠিক কটা পাক থাকে জেনে গেছি পিকনিকে গিয়ে কেন মেয়েরা বারবার জলাশয় দেখতে চায়। কোনো মেয়েকে প্রথমবার চুমু খাবার আগে হাতের আঙুলের ঠোঁট ছোঁয়াতে হয়, ভালোবাসি বলতে হয় তার অনেক অনেক পরে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আজ, এ কথা বলার চেয়ে তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ল, এ কথা মেয়েরা খুশি হয় ঢের বেশি। মেয়েদের রূপের প্রশংসা না করে তাদের দোষের প্রশংসা করতে হয়। কোনো মেয়ের যদি থুতনিতে কাটা দাগ থাকে কিংবা হাতের একটা আঙুলের নখ কালচে, কান দুটো যদি বেশি বড় হয়, তবে সেগুলোই প্রশংসনীয়। কোনো মেয়ে যদি প্রসাধন করার সময় কোনো পুরুষকে পাশে বসতে দেয়, তবে সে তাকে তখন আদর করারও সুযোগ দেবে। একথা বুঝিয়ে দেয় তাকে আদর না করলে তার প্রসাধন সম্পূর্ণ হবে না। আর একবার না একবার মেয়েদের চোখের জল দেখে নিতেই হবে। আঙুল দিয়ে মেয়েটির গাল থেকে চোখের জল না মুছে দিলে বাংলাদেশের কোনো মেয়েকে কেউ কখনো ভালোবেসেছে তা কখনো শুনিনি। গাঁয়ের ছেলে হয়েও আমি এসব বৃত্তান্ত খুব চট করে শিখে নিয়েছিলুম, কিন্তু মনীষা এ সমস্ত নিয়ম ভেঙে দিতে পারে। একটা পুরো দিন যদি মরুভূমিতে কাটানো যায়, তখন যে কোনো মানুষই নাকি একবার না একবার মরীচিকা দেখবেই। তেমন এক জীবনে কোনো না কোনো একটা সময়ে মানুষ নিজেকে জয়ী মনে করেই। সেই রকম মনে হয়েছিল আমার। ৬ মাস, গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিজেকে মনে হয়েছিল আমার অপরাজিত। কি যেন একটা অলৌকিক শক্তি ভর করেছিল। প্রত্যেকটা ব্যাপারে জিতে যাচ্ছিলুম। তাস খেলায় তখন আমিই জিতে যেতুম রোজ। খেলার শেষে এক মুঠো টাকা আমার হাতে।
এমন হলো তখন আমার সঙ্গে কেউ আর তাস খেলতে চাইত না। আমি অবজ্ঞায় ঠোঁট বেঁকাতুম সবার দিকে। মদ খেয়ে শেষ পর্যন্ত টং হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতুম তখন। অবিনাশের মতন ছেলেও তখন ঢলে পড়ে গেলে ওর ঘাড় ধরে ঠেলে তুলে দিতাম ট্যাক্সিতে। লাইট হাউসে সিনেমার সামনে কয়েকটা মারোয়াড়ির ছেলের সঙ্গে ঝগড়া বাঁধে একবার। ইংরেজি স্কুলে পড়া চোঙা প্যান্ট পরা ছেলেগুলো ওরাই দলে ভারী, কিন্তু অরুণের স্ত্রীকে উদ্দেশ্য করে ওরা কুৎসিত কথা বলেছিল। আমরা ৩ জন, ওরা ৮ জন, কিন্তু নিজেকে সে সময় আমার দৈত্যের মতন শক্তিশালী মনে হয়েছিল। আমি এগিয়ে গিয়ে ঝট করে একজনের কলার চেপে ধরতেই কিন্তু ওরা ক্ষমা চাইল। আমি অহংকার দীপ্ত মুখে ফিরে এলুম বন্ধুদের মধ্যে। আহ, ওই কটা মাস কি অসম্ভব জয়ীর মতন বেঁচেছিলাম। মনে হতো পৃথিবীতে আমার অসাধ্য কিছুই নেই। হাতের মুঠোয় আমলকির মতন গোটা পৃথিবীর দিকেই আমি অভয় চোখে তাকাতে পারি, এমন অহংকারও হয়েছিল আমার। সেই অহংকারের তাপেই ভেবেছিলাম মনীষাকে জয় করতে পারব, কিন্তু মনীষা আমাকে কোনো সুযোগই দেয়নি। তখন কোনো কোনো সন্ধেবেলা অরুণদের বাড়িতে আড্ডা হতো। অরুণ তাপসের বোনকে বিয়ে করেছে বলে স্বামী স্ত্রী দুজনেই আমাদের চেনা। ওর বাড়িতে আসছিল ওর বাবা আর বোন মনীষা। অরুণের বাবা ৩ তলার ঘরে দূরে থাকতেন বলে আমরা ওখানে বেশ একটা উপযোগী আবহাওয়া পেয়েছিলাম। অরুণদের দিদি বিধবা হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ও বাড়িতে ফিরে আসার পর আমাদের আড্ডা ভেঙে যায়। মনীষা খুব সিল্কের শাড়ি পরতে ভালোবাসে। যখনই ওকে দেখেছি সিল্কের শাড়ি পরা, সন্ধেবেলা ও হয়তো তখন কোথাও বেরুতে যাচ্ছে বা বাইরে থেকে ফিরে আসছে। এখনও মনীষার কথা ভাবলেই আমার চোখে ভাসে ওর মেরুন রঙা সিল্কের শাড়ি পরা মূর্তি। সিল্ক পরলে মেয়েদের শরীরটাও আরও নরম মনে হয়। নরম মুখ, নরম বুকের ডোল, নরম উরুদেশ। ওই নরম শরীরে খুব মাথা রেখে শুতে ইচ্ছে করে। ওই রকম শরীর হাতের কাছে এলে একবার অন্তত বুকে জড়িয়ে ধরতে না পারলে বুকের মধ্যে কঠিন অসুখ হয়ে যেতে পারে। খুব কম বয়সে মা মারা গিয়েছে বলে মনীষার স্বভাব অনেকটা স্বাধীন। যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যায়, যখন খুশি আসে। এজন্য তাকে কেউ শাসন করে না। অবশ্য শাসন করার দরকারও নেই, কারণ মনীষা এমনই বিদ্যুৎ চরিত্রের মেয়ে যে ও কখনো কোনো বিপদে পড়বে না বা ওকে কেউ বিপদে ফেলতে পারবে না। অথবা মনীষা যদি ইচ্ছে করে বিপদে জড়াতে চায়, তবে কারুর সাধ্য নেই ওকে আটকায়। এমন সুন্দর, এমন বুদ্ধিমতী, এমন নিষ্ঠুর মেয়ে আমি আর কখনো দেখিনি। সন্ধেবেলা তাস খেলা হচ্ছে, তাস দেওয়া হয়েছে, কেউ তখনও তোলেনি। মনীষা শাড়ির সপ সপ শব্দ করে কি যেন নিতে ঘরে ঢুকল। আমি বললাম, মনীষা, আমার তাসটা একটু ছুঁয়ে দিয়ে যাও তো, যদি ভালো ওঠে তাহলে দেব। আচ্ছা। বিনা দ্বিধায় মনীষা আমার পাশে এসে হাঁটু গেড়ে বসে আমার তাস ৩টে তুলে নিয়ে দেখল। ও নিজেও বেশ খেলা জানত। ঠোঁট টিপে হেসে বলল, দেখুন, এবার যদি না যেতেন তো কি বলেছি। আমি তাস দেখে চমকে উঠলুম। এই যে অসম্ভব রকমের সাজানো ভালো তাস। আমার কাছে ঘেঁষে মনীষা বসেছিল। ও শরীর থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। মেরুন রঙা সিল্কে ওর শরীরের রেখাগুলো আরও মসৃণ। আমার খুব ইচ্ছে হল বিশ্ববিজয়ী হব। কি জানি ও মনের কথা শুনতে পায় কি না। সেই মুহূর্তে ও উঠে পড়ল। বসো, আরেকটু বসো, প্লিজ। ইস, আমি এখন বসে তাস খেলি আর কি। খানিকটা বাদে মনীষা আবার ঢুকল। সেবার আমার তাস তোলা হয়ে গেছে। ও বলল, তুলে ফেলেছেন? আমি একটা হাত বাড়িয়ে বললাম, তুমি শুধু আমার হাতটা ছুঁয়ে দাও, তাহলেই আমি জিতব। মনীষা আমার হাতটা ছুঁতেই আমি ওকে টান মেরে বসিয়ে দেবার চেষ্টা করলুম। ইস, অত সহজ নয়। মনীষা হাসতে হাসতে হাত ছাড়িয়ে নিল। সেবারও আমি খেলায় জিতলুম, কিন্তু মনীষা তখন ঘর থেকে চলে গেছে। মনীষার সঙ্গে যদি আমার পরিচয় না হতো, তাহলে অনেক আগেই হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারতুম, ফিরে আসতে পারতুম সুস্থতার দিকে। অমন পাপহীন উজ্জ্বল মেয়ে মনীষা, কিন্তু ওই আমাকে ঠেলে দিল আরও গভীর অন্ধকারের দিকে। মনীষার কাছে অসহায়ভাবে হেরে গিয়ে আমার মনে হয়েছিল আমি আর কারুকে ভালোবাসতে পারব না এই জন্মে, কারুর ভালোবাসা পাব না, আমি ভালোবাসার অযোগ্য। মনীষা ওরকম অবহেলা না দেখালে আমি গত বছর পুজোয় গালুডিতে সাঁওতাল মেয়েটাকে নিয়ে সেই ভয়ঙ্কর ঘটনা জড়িয়ে পড়তাম না। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।